হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম একটা গল্প নিয়ে। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটা গল্প। আমি একবার হাটে গেছিলাম, ঠিক আছে, 2024 সালে, মানে গত বছরে হাটে গেছিলাম। আমি আর আমার এক বন্ধু গেলাম, ভালো কথা। যাই এখন দেখতেছি মেলাগুলো গড়ে উঠছে। এই হাটটা কোথাও অবস্থিত সেটাই আমি বলতেছি। হাটটা হলো আপনার বগুড়া সুলতানগঞ্জ হাট, ওরফে বনানী হাট নামে পরিচিত। আপনারা চাইলে মনে করেন যদি ঢাকা কিংবা যেখান থেকে হোক যদি আসতে চান তাহলে ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে নামবেন, অথবা ডাইরেক্ট বনানী স্ট্যান্ডেও নামতে পারবেন। যদি এসি বাসে আসতে চান তাহলে ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে নামতে পারবেন ডাইরেক্ট। ওখান থেকে মনে করেন যে রিক্সা ভাড়া নিবে হলো 30 টাকার মতো, এবং যদি অটোতে আসেন তাহলে নিবে 10-20 টাকা, এরকমই হবে, আর বেশি হবে না। মানে দুইজনের ভাড়া আর কি বললাম। আর এই সব ক্ষেত্রে তো আপনারা তো একা আসতে পারবেন না। তে হাটে গেলাম, গরু দেখতেছি, তো হুট করে দেখলাম অচেনা একটা লোক আসলো। আসে এখন বলতেছে, বাবা কেমন আছেন, ভালো আছেন আপনি? এন্ড দেন গল্প শুরু করে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, কে রে ভাই, অচেনা মানুষ আসে করছে, বাবা কেমন আছেন। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো বা এমনি মানবতার খাতিরে জিজ্ঞাসা করতেছে। তো ভালো কথা, পকেটে টাকাও ছিল মাশাল্লাহ, একটা গরু কেনার মতন টাকা ছিল। গেছিলাম আর কি, ওই 35,000 টাকা নিয়ে গেছিলাম একটা বাছুর গরু কেনার টার্গেটে। তো গেলাম, ভালো কথা। এখন ওই লোকটা এখন বলতেছে যে, বাবা আপনি কি গরু কিনতে আসছেন? বাবা শোনা করে আর কি কথাবার্তা বলতেছিল, মানে এত মধুর ব্যবহার, মানে কিরে মধু মধু, মানে এরকম একটা অবস্থা। তো আমি এখন করলাম যে হ্যাঁ, আসলে তো একটা গরু কেনার ইচ্ছা আছে, তো তবে সেটা বাচ্চা গরু। তো এখন বলতেছে, বাবা একটা বাচ্চা গরু আছে, তুমি দেখতে চাইলে দেখাতে পারবো। তা আমিও বুঝিনি, বোকার মতন অন্যের সাথে গেলাম, দেখলাম। উনি এখন এই ব্যাপারে কানে কানে কি জানি কথা বললো, কথা বলে এসে আমাকে আবার আস্তে আস্তে বলতেছে, বাবা এই গরুটা তো দাম চাচ্ছে হলো 50,000 টাকা, তুমি যদি নিবার চাও তাহলে আমি তাহলে দামাদামি করে তোমাকে আমি নিয়ে দিচ্ছি, এটা 35 বা 40-এর মধ্যে নিয়ে দেবো, এরকম একটা টার্গেট দিল আমার। আমি যেহেতু নতুন, আমার মাথার মধ্যে এখন অত কিছু মানে ঘোরেনি আর কি, মানে বুঝিনি। আর ঘটনাটা হচ্ছে হলো 2024 সালের প্রথম দিকে, অর্থাৎ জানুয়ারি মাসের আশেপাশে, এরকম একটা দিকের ঘটনা এটা। তো এখন ওই লোকের সাথে ওই লোককে বললাম যে ঠিক আছে, আপনি তাহলে কথাবার্তা বলেন। গরুটা মাশাআল্লাহ তো ভালোই লাগতেছে দেখতে, মনে হয় সুস্থ সবল গরু, ভারতের গরু। তো গরুটা ছিল দেশি গরু, কিন্তু ওই লোকটা আমাকে বলছিল যে গরুটা হচ্ছে শাহিওয়াল, প্রথমে একটা ধরা। আমি এখন বুঝিনি বিষয়টা নিয়ে, যে আসলে হয়তো বা শাহিওয়াল গরুই হতে পারে। আমি তো দেশি গরু চিনতাম না হবে, ঠিক আছে, মানে গরু যেহেতু আমি কখনো পালিনি আগে, সেহেতু আমার কিন্তু ধারণাটা নাই যে আসলে এটা কি হতে পারে। এখন ভাবলাম যে যাই যাই হোক, তাই গেল। যে এখন তাই আমার সামনে বলতেছে গরুটা বেচবো, মানে ওই লোককে বলতেছে। তো ওই লোক বলছে হ্যাঁ বেচবো, কত দেবা বলো। এখন এখন এই লোকটা বলতেছে যে তোকে আমি গরুর দাম দেবো 30,000 টাকা, ঠিক আছে। তা আমি দেখতেছি ওদের কাহিনীগুলো, দামাদামি করতে, তো গরুটার দাম লাস্টে যে ঠেকালো হলো 36,500 টাকা ঠেকালো। না আমার বন্ধু এখন আমার সাইডে নিয়ে যেয়ে বলতেছে যে দোস্ত, আমার তো মানে 2 নম্বর লাগছিল, আমি একটু সাইডে গেছিলাম, যাই হোক সারে আসলাম। এখন আসার পথে একটা গরু দেখলাম, তুই যে গরু দামি করে নিচ্ছিস সেই গরুর থেকেও বড় গরু, একটু সাইজে মানে বড়। তো তার দাম চাচ্ছে হলো 40,000 টাকা। আর এই ছোট গরু তুই এখানে 36,500 টাকা দামাদামি করতেছি, তাও দিচ্ছে না, ঘটনা কি? আমি তো শুনে করছি যে তাই নাকি, চত্বর দেখে আসি। আমি ব্যাপারে বললাম যে আপনি দামাদামি করেছেন করেন, আমি একটু সাইড থেকে ঘুরে আসি। তো ওই কথা বলে সাইডে গেলাম। যে এখন যে গরুটা মানে আমার বন্ধু দেখে আসছে, মানে বন্ধু তো বন্ধুই, ভাইয়ের মতো বোঝেননি। দেখলাম, দেখে বুঝলাম যে কে, এই গরুটা তো মাথায় নষ্ট। এই যে গরু দামাদামি করা হচ্ছে সেই গরুর থেকে এই গরুর উচ্চতা অনেক ভালো, স্বাস্থ্য ভালো, জাতেও ভালো, লাভে কমল ধন। অথচ যে গরু দামাদামি তাই করলো, তার লাভে কমল কোনো কিছুই নাই, শুধু তো ছোট্ট একটা চুট আছে। তো এখন বুঝলাম না কিছু। যখন আমি ঘুরে আসি, এখন ওই লোকে বলতেছি যে আঙ্কেল শোনেন, বলতেছে বলেন বাবা। বলতেছে আঙ্কেল আপনি তো
আমাকে এই গরুটা বেশি দাম দিয়ে নিয়ে দিচ্ছিলেন। এই গরুটার তো দাম এত হওয়ার কথা, এই গরুর দাম সর্বোচ্চ 30,000 টাকা আশেপাশে হবে, এর বেশি তো হওয়ার কথা না। তখন বলতেছে বাবা তুমি তো গরু চেনো না, এই গরু অনেক ভালো একটা করে, এই গরু অনেক বড় হবে, এই গরু তুমি নিয়ে 1 বছর পারলে এই গরুর দাম 1.5 থেকে 2 লাখ টাকা হয়ে যাবে, এরকম একটা কথাবার্তা আর কি বললো। তো আমি এখন চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কি বলে তাই নাকি। তো এখন আমি বললাম যে আগে ঠিক আছে আপনি একটু আসেন আমার সাথে, আর একটা গরু দেখছি সেটা একটু দেখে আসেন। আমি আমার সাথে কথা বলছি। তো এখন গেলাম, যাওয়ার পরে এখন দেখতেছি যে কি কথা, আঙ্কেল দিকে করছে যে তার আমি দেখতেছি। তো তারপরে দেখলো গরুটা, দেখে এখন আমার সেখানে কানে বলেছে যে বাবা এই গরু, বলতেছে বাবা এই গরুটা কিন্তু ভালো না, তুমি এই গরু নিও না, এই গরু নিলে কিন্তু তুমি ঠকে যাবা, এই গরুটা অসুস্থ, আরো কত কি বললো। বলে আমার ব্রেনটা আবার ওয়াশ করলো, ঠিক আছে। আর আমি তো বোকা শোকা, আমি আবার ওই লোকের ওখানে গেলাম, যে আবার ওখানে মনে করেন যে আমরা দামাদামি করতেছে, করতে করতে গরুটার দাম মনে করেন যে লাস্ট পর্যায়ে নিয়ে গেল 39,000 টাকার কাছাকাছি, ঠিক আছে। আমি এখন চিন্তাত পড়ে গেলাম তাহলে কি করা যায়, লওয়া যায় নাকি। তো তারপরে বন্ধু আবার মনে করেন যে গেল, আবার আমার ডাক দিল, বলছে বন্ধু তুই এই গরুটা লিস না, তো এই গরু লিস না, তোকে এই গরু ঠকাচ্ছে ওই লোক, ওই লোক তো সম্ভবত বাটপার বা দালাল টাইপের কিছু একটা হবে। তখন আমার মাথার মধ্যে হুট করে খেললো, ক্যারে আমি না ইউটিউবে আগে দেখতেছিলাম যে দালালদের চক্করে পড়বেন না, দালালদের চক্করে পড়লে আপনি জীবনে গরু কিনে লাভ তো দূরের কথা, লাভের কানাকড়ি কিছুই করতে পারবেন না। তখন আমার মাথার মধ্যে ওই জিনিসটা আজকে ঘুরলো, না ঠিকই তো বলছে। তো তারপরে চিন্তা ভাবনা করলাম, তারপরে আস্তে আর শর্টকে আঙ্কেলে বললাম আঙ্কেল আপনি এই গরুটা যদি যে দামে নিয়ে গেছেন 40,000 টাকার কাছাকাছি, এই গরুটা তত দামে গরু না, এই গরুটার দাম 30,000 টাকার মতন হবে, আপনি তো 10,000 টাকায় বেশি বাড়িয়ে দিচ্ছেন, তো ঘটনা কি সেটা কন্ত দেখি, তো গরুর মধ্যে কি এমন আছে। তো এখন করছে যে বাবা তুই তো গরু চিনিস না, তখন আপনার থেকে তুই ব্যবহার হয়ে গেল, ঠিক আছে, তুই তো গরু চিনিস না, তুই তো বুঝলে গরুটা নীতি। আমি বলছি না আঙ্কেল আমি আপনার এই গরু নিব না, এই গরুটা আমার পছন্দ হচ্ছে না, আপনি আপনার গরু অন্য কারো কাছে বেঁচে দেন, আমার এই গরু পছন্দ না। তুমি বলছো তো বাবা এটা তো আমার গরু না, এটা আমারই, হাটে দেখলাম ভালো লাগলো তাই কি তোকে নিয়ে আসলাম দেখানোর জন্য, তোর যদি ভালো লাগে তুই নিস, না হলে কি আর করার। তো যাই হোক বাবা তুই একটু আমাকে চা পানি খাওয়ার কিছু টাকা দিবি, আমি চা পানি খাবো, এতক্ষণ তোর সাথে ঘুরে ঘুরে গরু দেখালাম তোকে, গরু দামাদামি করলাম হ্যান ত্যান। আমি এখন বলতেছি যে আপনাকে আমি চিনি না জানি না, আপনি নিজের থেকে আমার কাছে আসলেন, আয়সা আমার থেকে খোঁজ খবর নিলেন, নিয়ে গরু টরু দেখালেন, ভালো কথা বুঝলাম, যে গরুর দাম 30,000 সে গরুর দাম আপনি চাইলেন হলো আপনি 40,000, সেই লোক দিচ্ছে না, আপনি আমার সাথে দামাদামি করতেছেন, তার হয়ে আমার হয়ে তার সাথে দামাদামি করে 40 পর্যন্ত নিয়ে গেলেন। আসলে তো বুঝতে পারতেছি বিষয়গুলো, আপনারাই হচ্ছেন আসলে অরিজিনাল দালাল, আপনাদের চক্রে যদি পড়ি তাহলে মরে যাব। আপনি আমাকে ক্ষমা করে দিবেন, জানি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার মাধ্যমে গরু নিব না, আপনি আপনার চা পানি খাওয়ার টাকা অন্য কারো থেকে যদি নিতে পারেন নেন, নাহলে নিজের দোকানের যে চা পানি কিনে খান, আমি আসসালামু আলাইকুম, আমি আমার গরু আমি নিজেই ক্রয় করবো। তো ওই হাটে আসল কথা লাস্টে ওই লোকের চক্রে পড়ার কারণে আমার গরু কেনাই হলো না। তবে যদি আমার সাথে আমার বন্ধু না যাইতো তাহলে আমি মনে করেন যে শিওর একটা ধরা খাইতাম, মানে বড় ধরনের ধরা খাইতাম, যদি আমার বন্ধু না যেত, যদি আমি একা একা যাইতাম তাহলে। কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল, আল্লাহর রহমতে আমি ওই দিন ধরাটা খাইনি। তো তারপরে চলে গেলাম হলো ধাপের হাট, এটা হচ্ছে দুপচাচিয়ার ধাপের হাট নামে পরিচিত একটা হাট আছে দুপচাচিয়া, এটাও যেতে পারবেন, খুব সহজ রোড, বগুড়াতে অবস্থিত, দুপচাচিয়ার আশেপাশে, দুপচাচিয়া পর্যন্ত পৌঁছালে আপনি ধাপের হাট যেতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে যেহেতু গরু কিনতে হবে আমার একটা, মানে প্রথম দিক থেকে আমি বলতেছি আপনাদেরকে। যাই হোক তারপরে গেলাম হাটে, তো তারপর কি আর করার বলেন, হাটে গেলাম, হাটে যাওয়ার পরে ওই হাটেও দেখি সেম কাহিনী, বুঝলেন, মানে প্রত্যেকটা হাটে কম বেশি দালাল থাকেই, তাদের লেবাসটা মানে দেখাচ্ছে আপনাদের গেটআপটা কেমন হবে আপনাদেরকে সেটা আমি বলে রাখি। ম্যাক্সিমাম দালালকে চেনার উপায়, মানে এটা আমি কাউকে ছোট করে বলতেছি না, বা সবাই যা হবে তাও কিন্তু না। আর খেয়াল করে দেখবেন যে বেশ কিছু দালাল এমন আছে গেটআপের, মাথার টুপি, মুখের পান, আর ঠোঁটটা লাল, দাড়ি আছে, পাঞ্জাবি পায়জামা পরা,
আবার একদল দেখবেন যে লুঙ্গি পরে থাকে, শার্ট পরে থাকে, মুখে তারা করে পান থাকতেই হবে, পান চাওয়াবে। আর এমন একটা ভ্যাসটা চলে মনে হয় পুরো হাটটাই তার নিজের বাপের, মানে এত পরিচিতি লাভ করছে তারা, বুঝেছেন বিষয়টা? মানে পুরো হাটের সবাই তো তাকে চেনে, এমন একটা অবস্থা, মানে পুরো হাটটাই তার বাড়ি ঘর, এমন একটা অবস্থাতে। গরুর কি হলো দেখি তো, একটু দাঁড়ান এক সেকেন্ড। কি সমস্যা? আদর না করে চলে গেছে থেকে রাগ করলা? কি আছে? কিছু জানি খাবার দেবো নি, সময় হোক খাবার তো দেবো, আমি সবর করো দেখি, তাহলে আমি ভিডিও করছি। খাবার দেবো নি, সবর করো, একটু অপেক্ষা করো, সময় হলে খাবার দেবো। তো মূলত একটা জিনিস, গরু লাফালাফি করার মূল কারণ হচ্ছে গরুর খাবারের সময় হয়ে গেছে তো ভিউয়ার্স। আর আসলে আমি আমার গরুকে যে খাবারটা দিয়ে থাকি, খাবারটা এখন আমি আপনাদেরকে বলবো না বা দেখাবো না। আমার গরু যদি ফ্যাটেনিং হয় 3 মাস আগে যাক, 3-3.5 মাস যাক, যদি ফ্যাটেনিং বানাতে পারি, আপনারা তো বর্তমানে গরুর চেহারা শুরু দেখতে পাচ্ছেন গরুটা কেমন, কি সুন্দর না অসুন্দর, চিকন না মোটা। যেহেতু কেবলমাত্র 4 দাঁতের একটা গরু, এর রাখতে হলে আরো 1 বছর রাখা যাবে, 1-1.5 বছর বা 2 বছর আপনারা চাইলে রাখতে পারবেন। গরুর আজকে একটু চঞ্চলতা বেড়ে গেছে, হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে, বুঝতে পারতেছি আসলে গরুর কি সমস্যা হয়েছে। গরুটা এমন করে না সচরাচর, খুব ঠান্ডা থাকে, হয়তো বা মাসি ডিস্টার্ব করতেছে, দেখে এটা করতেছে, কোনো সমস্যা নাই। আমি আসি আমার কথা, আসলে কথা বলার সময় যদি এরকম মনোযোগী ভালো লাগে না, মানে গরুর যে কেন এরকম করে মাঝে মাঝে লাফালাফি করে, বের হতে চায়, তো আসলে তো বাইরে বের করার মতন অ্যাবিলিটি আমার নাই। এখন আসি দাওয়ালের টপিকে। তো এরকম লাওয়াজধারী কিছু লোক আছে যারা আর কি গেট আপনি চলে, তারা আপনার ব্রেন ওয়াশ করার জন্য, আমি যে কথাগুলো বললাম শুরুতে, ভিডিওর শুরুতে, আপনারা যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। আমার কথা হচ্ছে ভাই, আপনি আপনার নিজের কাছে কাউকে নিয়ে যাবেন বিশ্বস্ত বা চেনে। এই জন্য আমি বলি যে শিক্ষিত অশিক্ষিত সবার সাথে ভালো সম্পর্ক রাখা উচিত, সবার সাথে ভালো সম্পর্ক রাখা উচিত। কারণ কখন কোন জায়গা, কখন কোথায় কারে প্রয়োজন পড়ে এটা বলা বড়ই মুশকিল। কাউকে ছোট চোখে দেখা যাবে না, সবার সাথে ভালোভাবে চলতে হবে। সবাইকে বিশ্বাস না করতে পারলেও যাতে আপনি তাকে বিশ্বাস করেন না সেটা আপনার তাকে বুঝতে দেওয়া হবে না, তাকে বোঝাতে হবে যে আপনি তাকে অনেক বিশ্বাস করেন। এরকম একটা ব্যাপার আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম। কারণ আমি আমি গরু পালন করতেছি প্রায় 1 বছরের মতন হয়ে গেল। তা আমার 1 বছরের গরু পালনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমি শুরুর দিকে কোনো কিছু বুঝতেছিলাম না, এখন মোটামুটি বুঝি। এখনো যদি আপনারা বলেন যে গরুকে একটা ইনজেকশন করে দেখাও তো বাবু, আমার দ্বারা পসিবল নাই, পারবোই না, কারণ আমি এখনো শিখতেই পারিনি। এটাই আমি বললাম যে গরু সেক্টরে মনে করেন যে গরুকে বুঝতে হইলে, গরুর বিষয়ে ধারণা লাভ করতে চাইলে 3 থেকে 4 বছর এর মধ্যে থাকতে হবে। তো এইরকম একটা অভিজ্ঞতাবান লোকের মাধ্যমে যদি আপনি গরু ক্রয় করতে পারেন, তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যত বড় অভিজ্ঞতাবান লোক হোক না কেন, সে যদি আপনাকে যদি ঠকায় আপনি বুঝতে পারবেন না। কারণ দেখা যাচ্ছে যে আপনি একটা অভিজ্ঞ লোকের কাছে গেলেন যে ভাই আমি একটা গরু কিনবো, আমার বাজেট হলো 70,000 টাকা। তো এখন সেই অভিজ্ঞ লোকের তো যেহেতু গরু পালন করে এবং তার সাথে তো বহু জনের ভালো লগইন আছে, বোঝেননি আমার কথা। সে লোকটা যদি এখন ধাম করে বলে যে বাবা গরুতে একটা ভালো গরু আছে, তোকে আমি নিয়ে যাবো নি, খামারের গরু, একদম হাই পার্সেন্টেজের গরু, তোর বাজেটের মধ্যে আমি করে দেবো নি, সমস্যা নেই, কাউকে তিনি বলিস না। এরকম একটা কথাবার্তা বলে যদি আপনি নিয়ে যায়, দেখা যাচ্ছে যে গরুটা পছন্দ হলো, সুন্দর সুঠাম দেখি গরু, কিন্তু গরুটা রেডি গরু, মানে মোটা দাদা গরু, আপনার বাজেটের মধ্যে হয়ে গেছে, কিন্তু গরুটা আপনার নিশ্চিন্তে পালন করেন, আপনি যে কয় মাস পালন করবেন সে কয় মাসে আপনার লস, মানে গরুটা তো মোটা হয়েই আছে, গরুটা দিয়ে কি করবেন? যদি কাটাই আনার জন্য নিয়ে আসা হয় তাহলে ঠিক আছে, কিন্তু আপনি নিয়ে আসছেন পালার জন্যে, তো যেহেতু পালে আপনার লাভ নেই, তাহলে তো আপনি লস খাইলেন। আবার ধরলেন তার মাধ্যমে গেলেন যে এখন আপনি কিন্তু উজালার কাছে গেছেন যে ভাই আমাকে একটা গরু নিয়ে দিতে পারবো, আমি তো গরু কিছু চিনি না, একটা গরু নিয়ে দেন আপনি। তো এখন তার মাধ্যমে গেলেন, সে এখন ধরলেন গরুর দাম 60,000 টাকা, আপনাকে মনে করেন যে বাটা খালো হলো, আপনাকে বললো 70-এর মধ্যে গরুটা করে দিচ্ছি। তাই করলে কি, আগে গরুর মালিকের সাথে কন্ট্যাক্ট করলো, করে তোর গরু আমি 60 দিয়ে বেচে দেবো, ওপরে যেটা হবে সেটা আমার, তুই কোনো কথা পারবো না, মালিক রাজি। এদিকে আপনার সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, আপনাকে নিয়ে গেল টিভিতে একটা নাটক সিনেমায় দামাদামি করবি, কিছুক্ষণ করার পরে মনে করেন যে 70-এর মধ্যে গরু বিক্রি, 70 দিয়ে হবে না, তার কি হবে হলো
69 কিংবা 68-র মধ্যে গরুটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে মনে করেন যে তারপরে মনে করেন ধীরে সুস্থে ওই গরুটা মনে করেন যে কিনবে। কেনার পরে আপনি মনে করেন যে লস খাবেন, সোজা কথা আপনি তো লস খেয়েই গেলেন। ওই লস টস খাওয়ায় বাসায় আসলেন, আবার আপনাকে যে গরুটা নিয়ে দেওয়া হলো আপনাকে বলবে যে ভাই তোমাকে একটা গরু নিয়ে দিলাম, এত কষ্ট করে, আমি তো অনেক ব্যস্ত একটা মানুষ, তাহলে আমাকে কিছু পারিশ্রমিক দেওয়া যায় না? আমাকে মিষ্টি খাওয়ার টাকা দিবা না? আমাকে মিষ্টি খাওয়াবো না? আরে মিষ্টি খাওয়ানো মানেই হলো তাকে 1000 টাকা দিতে হবে, না দিলে সে মুখ বেজা। সে যে ওইদিকে আপনার 10,000 টাকা 9,000 টাকাতে খাইছে সেটা কিন্তু তার মাথার মধ্যে নাই, উল্টা আপনার থেকে আপনার 1000 খাবে, 10,000 টাকা তার একদিনে ইনকাম। কি বুঝলেন? এখন কি ভাবতেছেন যে গরু পালা বাদ দিয়ে দালালি করবেন? আসলে এই টেকনিকগুলা তো সোজা না। আমার মতন যারা নতুন নতুন উদ্যোক্তা, যারা বলদ আমার মতন, তাদেরকে যদি মুরগি বানাতে পারেন তাহলে আপনার ইনকাম হবে। তবে আমি বলবো যে এরকম মানুষ ঠকানো ব্যবসা করার থেকে না করাটাই ভালো। আপনাকে কিন্তু সে দ্বিতীয়বারও আপনার কাছে যাবে না, আপনাকে কিন্তু বার্তা ছাড়া সে আর অন্য কোনো ভালো চোখে দেখবে না। এই জন্য বলবো যে সৎ পথে উপার্জন করেন। সবাইকে একটা কথা বলবো, সৎ পথে উপার্জন করেন। আপনি আপনার বউ বাচ্চাকে যদি অবৈধ পথে টাকা খাওয়ান, গুণা কিন্তু আপনার বউ আর বাচ্চাকে কারোই হবে না, সমস্ত গুণে কিন্তু আপনারই হবে, এবং সেটা হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে ওই মৃত্যুর পরে। আবার কিছু কিছু হিসাবে দুনিয়ার বুকে হয়ে যায়, আসলে যার কপালে যেমনটা লেখা। যেহেতু রোজা রমজান মাস, এখন আবার সিন্ডিকেট চলছে যে বর্তমান সময়ে লক্ষ্য করে দেখলাম যে আমার তো মনে করেন যে মুদির দোকান, আমি মুদির দোকান হিসেবে যতটুকু আমার ধারণা, আমার দোকানে ডিম, দুধ, চাল, ডাল এগুলো আছে আর কি। তো রোজা রমজান মাসে জনগণেরা ডিমটা একটু কমই খায়, মানে ধরে নেন কমই খায়। এই কারণে বর্তমানে এখন ডিমের খাসি হয়ে দাঁড়াচ্ছে আমাদের এদিকে 260 টাকা খাসি, 270 টাকা খাসি, 265 টাকা খাসি তো পাওয়া যাচ্ছে পাইকারি দোকানে। তো সেখান থেকে আমি ক্রয় করে নিয়ে এসে আমি এখন তো আমার তো ব্যবসা লাভ তো করতেই হবে। তো এখন আমি চেষ্টা করি যে ডিম এখন 10 টাকা পিস করে বিক্রি করি আমি আর কি। হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা আমার, কারণ 10 টাকা পিস বিক্রি করে 40 টাকা হালি হয়। দেখা যাচ্ছে আমার এক খাঁচি ডিম বিক্রি করে আমার প্রায় 30 টাকা সামথিং লাভ হয়। আর তো আমার তো মনে করেন যে খুচরা দোকান, তো খুচরা দোকানের একটা সিস্টেম কি, আজকে ধামাধাম বিক্রি হলো কালকে বিক্রি নাও হতে পারে, জিনিসটা আমার আটকে থাকে, মানে লস প্রজেক্ট। মানে পাইকারি দোকানে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু সেল হয়, হিউজ পরিমাণে সেল হয়, হাজার হাজার টাকা সেল হয়। আর আমাদের তো খুচরা দোকানের নাম সেল হয় না। দেখেন রোজা রমজান মাসে ডিম মানুষ খাচ্ছে না, দেখে ডিমের দাম গেল কমে। আবার অন্যদিকে আরেকটা জিনিস কি, দুধের দামটা গেল বেড়ে। আমি দুধ 30 টাকা প্যাকেট বিক্রি করছি সর্বনিম্ন আমাদের এখানে 400 মিলি দুধ, যেটা আমি কিনে নিয়ে আসছি 26 টাকা করে। আমার এক প্যাকেটে লাভ হচ্ছিল 4 টাকা। আমি 4 টাকার মধ্যে ফ্রিজের বিল ধরছি, আমার নিজের পারিশ্রমিক ধরছি, গাড়ি ভাড়া আছে, সবকিছু মিলে আমার ওই সব হচ্ছে। যেই রোজা লাগলো এখন আমি গেলাম কিনতে দুধ, এখন বলতেছে যে ভাই এখন 400 মিলি দুধের প্যাকেট 28 টাকা প্যাকেট পড়বে। আমার চিন্তা করলাম যে কীরকম একটা কথা, দাম তো বেশি হয়ে গেল। তাই আমি তারপর ভাবলাম যে 450 মিলিটা দেন। তো 450 মিলিটা আমি 32 টাকা করে প্যাকেট কিনলাম। আমার এখন মনে করেন যে আমি 35 টাকা প্যাকেট সেল করতেছি। তো আমারই আশেপাশে দোকানদারেরা আমার মনে করেন যে 400 মিলির প্যাকেটই 35 টাকা দিয়ে বিক্রি করতেছে ধুমধাক্কা। অথচ আমার এখানে 450 মিলি, অর্থাৎ 50 মিলি তো আমার এখানে বেশি, আমারটাই বিক্রি করতেছি 35 টাকা দিয়ে। এটা হচ্ছে বিজনেসের সিস্টেম, বুঝছেন? আমি কিন্তু পরিমাণে কম দিচ্ছি না। আমি রোজা রমজান মাস হিসেবে আমি চাচ্ছি যে জনগণেরা যেন খেতে পারে, কারণ সবাই কিন্তু হক আছে খাওয়া দাওয়ার, এটাই হচ্ছে কথা। আর এদিকে গরুরও এখন আমার খাবারের সময় হয়ে গেছে, তো গরুর খাবার কিনতে গেছিলাম, যে আমি আবার হয়ে গেলাম দেখু ভুসির দাম শুনে আমি খেলাম ভয়। ভুসি 1850 টাকা বস্তা আমাদের এখানে। প্ল্যান করলাম যে যাই হোক আমি আর ভুসি টুসি খাওয়াবো না, আমার গরুকে আমি সাধারণ খাবারই দিব, মানে যতটুকু সম্ভব কমের মধ্যে দেবো, যাতে গরুটা তাদের পেটটা ভালো থাকে। শুধু একটা গোপন টিপস আপনাদের কাছকে বলি, যে আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের গরুকে কাঁচা বুট খাওয়াবেন। মনে করেন রাত্রেবেলা বুট ভিজায় রাখবেন, এটা আমার হাত দিয়েছেন, আমার হাতে আমি 2 মুঠ বুট আমি ভিজায় রাখি পানি দিয়ে, এবং সে পানি সবাই বিকেলবেলা সরটার সাথে আমি বুটটাও দিয়ে দিই। গরু আজকে প্রথম দিন দিলাম, এখন এটা আমি ঈদ পর্যন্ত রানিং খাওয়াবো, একদম কোরবানির পর্যন্ত প্রত্যেকটা দিনে আমি 2 মুঠ করে বুট গরুকে একবেলা করে খাওয়াবো। আল্লাহ রহমতে যদি উন্নতি হয় তো আপনারা বুঝতে পারবেন, কারণ বুট একটা পুষ্টিকর জিনিস। আমিও যদি খাই, প্রত্যেক দিন যদি নিয়মিত খাই, তাহলে আমাদেরও হয়তো শরীরে গোস্ত না লাগলে আমাদের শরীরে শক্তি হবে।
আর কি, এটাই আর কি বলতে চাচ্ছি যে গরুরও তো সারাদিন মনে করেন এত বাধা থাকে, ঠিক মতো নড়াচড়া করতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না, তো সেই ক্ষেত্রে আর কি কথাটা বলা। তো এটাই হচ্ছে কথা। যাই হোক ভিউয়ার্স, আরও কথা আছে যেগুলো আর কি বলবো আস্তে আস্তে। দেখেন আমি কিন্তু গরু কিনে নিয়ে আসার পরে এই একটা জিঙ্ক খাওয়াইছি, এই একটা ক্যালসিয়াম খাওয়াইছি। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাবো। এটার নাম হচ্ছে হলো বেনাক্যালপি, বেনাক্যালপি এটার নাম। আর এটার নাম হচ্ছে এজিংভেট। মূলত এটা হচ্ছে এসিআই কোম্পানির মাল, এটাও এসিআই কোম্পানিরই মাল। আমি কোনো কোম্পানির হয়ে কথা বলতেছি না, আমি যেটা খাওয়াইছি সেটাই বললাম। তো এখন এই যে খাওয়াচ্ছি, যে খাওয়ানোর মধ্যে তো কি আছে, ডাক দাও, এই মিমি দোকানে যা বসো। তো এই দুটাতে আমি খাওয়াচ্ছি, এই দুটা খাওয়াই আমি প্রথম দিকে মানে কিনে নিয়ে আসার পরে আমি ক্রিমি ইঞ্জেকশন তো করতে পারিনি। গৌড়া এত বেশি ভীতু, মানে গরুর কাছে যাওয়া যায় না, তার মানে গরুর নাক দূরে দেওয়া নেই, নাক দূরে ট্রাইও করছিলাম, সম্ভব হয়নি। গৌড়া গলতে বের করা সমস্যা হয়। যাই হোক ক্রিমিটা এবার খাওয়ালাম, খাওয়াই তারপরে যেটা যাই হোক কম বেশি করে খাওয়া দিলাম। খাওয়ানোর পর একটা প্রবলেমের শিকার হয়েছি আমি, যে গরুর প্রত্যেক দিন আমি খেয়াল করে দেখলাম যে গরুর ধাতু ক্ষয় হচ্ছে রেগুলার। মানে এখন কি করা যায়, টেনশন পড়ে গেলাম। আমি তো কারণ আর খুঁজে পাচ্ছি না। আমি তো জানিছিলাম না যে আমার এই জিঙ্ক আর ক্যালসিয়াম একসাথে খাওয়ানোর কারণে গরুর শরীরে মনে করেন যে শরীরের তাপটা বেড়ে গেছে। আমি বলতে পারিনি, বুঝিনি, কিন্তু বললাম না শিক্ষার শ্বাস নেই, অভিজ্ঞতার বয়স নেই, আমার কি তার ডায়লগ আছে, সেটা হচ্ছে আমার সাথে। আমি এখন আপন মনে এই ওষুধটা ক্লিয়ার করছি, খাওয়ানো ক্লিয়ার করছি। তারপরে এখন ডাক্তারকে ফোন দিলাম, ডাক্তার আসলো, মনে করেন যে গরুকে ইঞ্জেকশন করার চেষ্টা করে, গরুকে পারলাম ইঞ্জেকশন করতে। লাস্টে বললো আপনার গরু এটা বিক্রি করে দেন, আপনার গরু জীবনে ঠিক হবে না, আপনার গরুর এই সমস্যা যে হচ্ছে, এই সমস্যাটা হলে গরু কিন্তু জীবনেও বাড়বে না, হ্যান তেন না বহুত কথা। মাথাটা আমার ঘুরে উঠলো, টেনশনে পড়ে গেলাম যে ভাই একটা গরু কিনলাম, চামড়া কি সুন্দর ঢিলা ঢালা, এটা আমি পালে বসে মোটা বানাবো, একটা মনের শান্তি আছে না, বিষয়টা বোঝেন নেই। সুন্দর একটা গরু মাশাআল্লাহ। যাই হোক তারপরে মন টন খারাপ হয়ে গেল, দাদাকে ডাক দিলাম। তো দাদারা যেটা দাম বলে আমার মন টন ভেঙে যায়। তো তারপরে ওষুধটা যখন খাওয়ানো শেষ হয়ে গেল, একদম ক্লিয়ার হয়ে গেল, তারপর থেকে দেখতেছি যে গরুর আল্লাহর রহমতুল্লাহ ক্লিয়ার, আল্লাহ হয় না, কোনো রকমের আর ময়লা হয়ে গেছে না, বা মানে আল্লাহ হাতু খাওয়াটা আর হচ্ছে না। তারপরে বুঝলাম যে আসলে সমস্যা ছিল, সমস্যা না এটা হয়, উত্তেজনা বেড়ে যাওয়া একটা সমস্যা, মানে বিষয়ই না এগুলা। তবে তারা গরুর উপকারও কিন্তু হয়েছে, মানে জিঙ্ক খাওয়াইলে গরুর শরীরের লোম খুব উষ্ণ খুষ্ক লোমগুলো পড়ে যায়। তারপরে মনে করেন যে গরুর চেহারা সুন্দর হয়, খাবারের রুচি বাড়ে, এবং ক্যালসিয়ামও খাওয়াইলে গরুর হাড়গুলো মজবুত হয়। গরুর শরীরে ব্যথা যদি থাকে কতক্ষণ হাড়ের মধ্যে, যদি ক্যালসিয়াম শক থাকে তো সেই ঘাটতিতে পূরণ হয়, সেখানকার ব্যথা ভালো হয়ে যায়। মানে যে ওষুধের যে কাজ গরুর শরীরে সেটা সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে আর কি। তো এগুলো ভাবে চিন্তা করে মন শান্ত হয়ে গেল আল্লাহর রহমতে। এখন পর্যন্ত যে গরুটা আমি পালতেছি, গরুর কিন্তু খাবারের রুচি মাশাআল্লাহ অনেক ভালো। আরে আমার মনের মধ্যে একটা ইচ্ছে যে আমি আমার এই গরুটাকে কোরবানি পর্যন্ত আমি পালন করব, যা আছে কপালে দেখা যাবে একবারে ঈদের কয়েকদিন আগে, বোঝার নেই। আর যতই হোক একটা জিনিস কিনে নিয়ে আসছে, আমি যেহেতু ব্যাপারই না, আমি একজন খামারি হতে চাই। তো খামারি হতে চাইলে সে খামারির উচিত একটা গরুকে 1 বছর সর্বনিম্ন পালা, 2 বছর পারলে আরো ভালো, 3 বছর যদি পালন করতে পারেন তাহলে আপনি একদম অরিজিনাল একটা খামারি হিসেবে পরিচিতি লাভ করবেন, যেটা আমি এখনো হইতে পারিনি। কারণ আমার গরু পালার বয়সই কেবল 1 বছরে আমি 3 চালান গরু বের করছি। প্রথম চালানটা বিক্রি করে লস লাভ হলো মোটামুটি, দ্বিতীয় চালান বিক্রি করে কোনো টাকায় লাভ হলো না, তারপর লসও হয়নি। এটা হচ্ছে 3 নম্বর চালানের গরু। 3 নম্বর চালানের গরু আমার পালতে আমার 1 বছর হয়ে গেল গরু সেক্টরের মধ্যে, কারণ 3 মাস পর বিক্রি করতে হয়, এরকম একটা বিষয়। যাই হোক এরকম করতে করতে মোটামুটি একটা পর্যায়ে চলে আসলাম। এখন দেখা যাক সামনে কি হয়। আপনারা সকলে দোয়া করবেন যেন একদিন সফলতা অর্জন করতে পারি। যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে থাকা বেল আইকনটা একটা ছোট্ট করে ক্লিক করে দেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা আসলে কথা গরু পাগল, যারা গরুকে ভালোবাসে কিন্তু মানে জ্ঞান বুদ্ধি আনা বেশি, তাদেরকে এই ভিডিওটা পার করে দিবেন। কারণ তারা যদি হাটের যায়, যদি এরকম পরিস্থিতির শিকার হয়, তাহলে 10-12 হাজার টাকা কিন্তু এমনি মনে করেন যে পানি ফেলাতে আসা লাগবে। এটা কিন্তু আমি এক্সাম্পল হিসেবে বললাম 10-12 হাজার টাকা, 10-12 হাজার 50-60 হাজার টাকাও কিন্তু ফেলে দিয়ে আসতে পারে। আপনারা খেয়াল করে দেখবেন, মানে এটা বলে শেষ করবো ভিডিওটা, যে কিছু কিছু দালালি করে অট্টালিকা তৈরি করে ফেলাচ্ছে, মানে 10 তলা 20 তলা বিল্ডিং করে ফেলাচ্ছে। অথচ আমরা বুঝি না যে দালালি করে কি এমন টাকা উপার্জন হয়, সেই টাকা দিয়ে জায়গা জমি কিনছে, গরু ছাগল কিনছে, আর বিয়ে শাদী করছে, হোন্ডা কিনছে, কার কিনছে, এত কিছু কেমনে কি ভাই মাথাটা ঘুরে ওঠে না।
আসল কথা, দালালি করলে অনেক টাকা ইনকাম করা সম্ভব হয়, কিন্তু এসব ইনকামের সোর্স আমারও পছন্দ, মানুষ টাকা ইনকাম করা আমার একদম পছন্দ। যাই হোক ভিউয়ার্স, সবাই কিন্তু সব দালাল এক না, কিছু কিছু দালাল আপনাকে ঠকাবে না, আপনাকে ভালো জিনিস নিয়ে দিবে, বরং 500 টাকা আপনার থেকে নিবে, যেটা দেওয়া উচিত তাকে যদি আপনি না ঠকে থাকেন তাহলে। যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।